2013 সালে দেশের ব্যাংকিং খাতে যাত্রা শুরু করে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত এনআরবি গ্লোবাল ব্যাংক। চতুর্থ প্রজন্মের এই বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন প্রশান্ত কুমার হালদার। দর্শক, আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। 16 জন বাংলাদেশি উদ্যোক্তার বিনিয়োগ দিয়ে 2013 সালের সেপ্টেম্বরে দেশের ব্যাংকিং খাতে পথ চলা শুরু হয় এনআরবি গ্লোবাল ব্যাংকের। প্রতিষ্ঠার শুরুতে চতুর্থ প্রজন্মের এ ব্যাংক প্রায় 450 কোটি টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। ব্যাংকের পরিচালনা পর্ষদের দিক নির্দেশনা এবং ব্যবস্থাপনা দলের কঠোর প্রচেষ্টায় ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে 3143 কোটি টাকা। শহর গ্রাম মিলিয়ে দেশের প্রায় 14টি জেলায় নিরবিচ্ছিন্ন সেবা দিচ্ছে এনআরবি গ্লোবাল ব্যাংক। প্রায় 800 বেশি কর্মীর নিরলস পরিশ্রমে দেশের ব্যাংকিং খাতে একটু একটু করে দৃঢ় অবস্থান তৈরি করছে এনআরবি গ্লোবাল ব্যাংক। চতুর্থ প্রজন্মের এই ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই প্রযুক্তি নির্ভর, দ্রুত ও আধুনিক সেবা নিশ্চিত করেছে। আর এই কর্মী বাহিনীর নেতৃত্বে আছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার। এ পর্যায়ে তার কাছেই জেনে নেব আরও বিস্তারিত। একটু লম্বা কথা। সো আমার বেসিক্যালি আমার জন্ম গ্রামে, এখনকার যেটা পিরোজপুর জেলা, আগে মহকুমা ছিল, এটা নাজিরপুর উপজেলার দিঘিরজান গ্রামে জন্ম। সো আমাদের বাড়ি টুঙ্গিপাড়া থেকে খুব কাছে, খুব একটা দূরে না। সো আমার স্কুলিং টোটালটাই আমাদের গ্রামের বাড়িতে। বাবা কৃষক ছিল, মা প্রাইমারি স্কুলের টিচার। সো আমরা 3 ভাই গ্রামেতেই পড়ালেখা করেছি। মেট্রিক পাস করার পরে ইন্টারমিডিয়েট পড়েছি বাগেরহাট শহরে পিসি কলেজে। সো ইন্টারমিডিয়েট করার পরে আমি এসে ভর্তি হই বেসিক্যালি বুয়েটে। সো ইফ ইউ লুক টু মাই ব্যাকগ্রাউন্ড, আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ার। সো বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে ছিলাম। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করার পরে আমি বুয়েট থেকে বের হয়েছি 91-এ। সো 91-এ বেরোবার পরে আমার প্রথম জব ছিল বেক্সিমকোতে। আমি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালে একজন ইঞ্জিনিয়ারিং অফিসার হিসেবে জব শুরু করি। সো ওখানে কিছুদিন জব করার পরে মনে হলো যে বেসিক্যালি ফ্যাক্টরি ইজ নট মাই প্লেস। সো দেন আই ওয়াজ লুকিং ফর মাই অল্টারনেটিভ ক্যারিয়ার্স। সো তখন আমি আইবিএতে ভর্তি হয়ে এমবিএ ডিগ্রি করি। সো বেসিক্যালি বেক্সিমকোতে চাকরি করার সময় আমার এমবিএটা প্রায় শেষের দিকে হয়। সো এমবিএ করার একদম লাস্ট স্টেজে আমি জবটা চেঞ্জ করে ফেলি। আমি একটা কনসাল্টিং ফার্মে জয়েন করি। সো আই ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট কনসালট্যান্ট ফর ISO 9000 হিয়ার। তো 1 বছর কনসালটেন্সি করার পরে আমার কাছে মনে হলো যে আই ওয়াজ টু ইয়ং টু বি এ কনসালটেন্ট। স্টিল দেন আই ওয়াজ 24-25 years of old. So I decided to change my career. সো তখন আমি আমার কনসালটেন্সি ছেড়ে আমি প্রথমে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে জয়েন করি। সো ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্স সেক্টরে যদি বলেন, নন ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স সেক্টরে আমার ফার্স্ট জব ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে। সো তখন আমি ওখানে প্রথমে কর্পোরেট ফাইন্যান্স ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন দ্য ফাইন্যান্স সেক্টর। সো ইন্টারন্যাশনাল লিজিংয়ে জব করার পরে ওখান থেকে আমি সুইচ করে চলে যাই IIDFCতে, যেটা এখন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি। আই ওয়াজ দেয়ার ফর অ্যাবাউট 6-7 years. ওখান থেকে আমি লাস্ট আমার পোস্ট ছিল ডিএমডি। তো সেখান থেকে আমি রিলায়েন্স ফাইন্যান্সে এসে আমি প্রথমে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জয়েন করি। সো রিলায়েন্স ফাইন্যান্সে আমি যখন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আই ওয়াজ দেয়ার ফর অ্যাবাউট 6 years টাইম। সো আমার সেকেন্ড 3 years কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে বেসিক্যালি ফ্রম দেয়ার আই সুইচড টু NRB Global Bank Ltd. তো আপনি তো ভিন্ন একটা ফিল্ডে পড়ালেখা করে এখন ভিন্ন একটা ফিল্ডে কাজ করছেন, তো আপনার এই অভিজ্ঞতাটা তো নিশ্চয়ই চমৎকার হবে, সে বিষয়ে আর একটু জানতে চাই। সো বেসিক্যালি এটা ভিন্ন ফিল্ড না। সো হোয়াট আমাদের এখানে যেটা হয় যে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা ইটস
based more on mathematics and other sorts of things. So it gives you an more analytical ability. So আমি যখন বিজনেস এসে পড়ালেখা করছি, so then I become acquainted with the terms of business, accounts, finance বা আপনার ব্যাংকিং যেটা আছে. So with a strong analytical background আপনি যদি বিজনেস ডিগ্রিটাকে কম্বাইন করতে পারেন, তাহলে that you give an edge. So আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, I was never a good student. I was always a mediocre student. So if you go back in school, college, even in the universities, I was always a mediocre student. But what happened যে কম্বিনেশনের জন্য দ্যাট হেল্প মি, অ্যান্ড অলসো দ্য ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আপনার একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে যে হাউ ইউ লুক ব্যাক টু ইউর ফিউচার. সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং. আপনি ক্যারিয়ারে ভালো করতে চাইলে আপনার একটা অবজেক্টিভ থাকতে হয় যে আমি এই জায়গায় পুষতে চাই. সো ফ্রম দ্য ভেরি বিগিনিং আই হ্যাড এ নেক দ্যাট আই ওয়ান্ট টু be in the top position. And that's why I give some extra time and extra effort to that things and has come back here. ঠিক কোন সময়টিতে মনে হলো যে আসলে আপনি ফাইন্যান্সিয়াল সেক্টরেই আসলে আপনার ক্যারিয়ারটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চান? এটা বেসিক্যালি হয় না, আমার যখন এমবিএটা শেষ হয়, দেন আই ওয়াজ লুকিং ফর দ্য অল্টারনেটিভস দ্যাট ইন হুইচ সেক্টর আই ক্যান মুভ ইট আউট. সো বেসিক্যালি এমবিএ শেষ করে না, দ্য মিডল অফ দ্য এমবিএ যখন আমাকে আমার মেজর আইটেম ফিক্স করতে হলো, সো দেন আই ডিসাইডেড দ্যাট আই উইল মুভ ব্যাক টু দ্য ফাইন্যান্স সেক্টর রাদার দ্যান গোয়িং ব্যাক টু আদার সেক্টরস. সো বেসিক্যালি ওই স্টেজে ডিসিশন হয়েছিল যে আমি অরিজিনালি কোন সেক্টরটায় আমি মুভ আউট করবো. তো সেটার পিছনে আরেকটু ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে যে আমি যখন মেক্সিমোতে চাকরি করি, দেন বেসিক্যালি দ্য বিসিএস এক্সামস ওয়াজ গোয়িং অন. সো আমি একটা দুটো পরীক্ষা দেওয়ার পরে সামহাউ দ্য অফিসে জানাজানি হলো দ্যাট আই ওয়াজ সিটিং ফর দ্য বিসিএস অ্যান্ড আদার সোর্স অফ থিংস. So then the questions they raised up, either you stay in the private sector or you go back to the public sector. So তখন যেটা হচ্ছে যে দেখা গেল যে আমি যদি তখন বিসিএস দেই, then I have to quit the job and my job will be around after 2.5 years time. So because of my family background, I needed the job very much. So at that point I decided that okay, I'm not going for the government sector. I will be in the private sector. So যখন private sector এ গেলাম, then I realized that basically you see that one degree is not the same. Is not enough. So ইঞ্জিনিয়ারিং এর পরে দেন আই ডিড দ্য এমবিএ, অ্যান্ড এমবিএ করে চাকরি করতে আসার পরে তখন মনে হলো যে ইউ সি দ্যাট সেকেন্ড ডিগ্রি ইজ নট এনাফ. সো দেন আই ডিড মাই সিএফএ. সো বেসিক্যালি যখন আমি সিএফএটা করি, সিএফএ করার পরে দেন আমার কাছে মনে হয়েছে যে ওকে ফাইন, নাও আই ক্যান ওয়ার্ক ইন দ্য ফাইন্যান্স সেক্টর অ্যাজ অ্যান executive. CFA basically it's an American degree, so you just sit for the exams. So they give the curriculums and other sorts of things. You sit for the exams, and এই কোর্সটা বেসিক্যালি ইটস মোর রিলেটেড টু দ্য ক্যাপিটাল মার্কেট. ইটস মোর রিলেটেড টু দ্য ক্যাপিটাল মার্কেট. সো মাই থার্ড ডিগ্রি ওয়াজ দ্য সিএফএ. সো আমি ওই সেক্টরে আসার পরে আপনাকে আগে যেটা বলতেছিলাম যে সেটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু মুভ আপ অর ইউ ওয়ান্ট টু গো টু দ্য লেডার, ইউ নিড টু গিট সাম এক্সট্রা এফোর্ট. এখনকার দিনে যেটা হচ্ছে যে ব্যাংকিং হ্যাজ বিকাম ভেরি মাচ টেকনিক্যাল অ্যান্ড ইউ নিড টু ডু এ লট অফ অ্যানালাইসিস. সো আপনাকে একটা কন্টিনিউয়াস এডুকেশন প্রোগ্রামে না থাকলে পরে ব্যাংকে আপনার কেরিয়ারটাকে আলটিমেটলি লাস্ট এন্ডে নিয়ে যাওয়াটা হ্যাজ বিকাম ডিফিকাল্ট দ্যান দ্য ওল্ড টাইমস. প্রতিষ্ঠার পর থেকে বিনিয়োগে কিছুটা রক্ষণশীল এই ব্যাংকের বেশিরভাগ সময় কেটেছে প্রশাসনিক সংস্কার এবং বিভিন্ন জেলায় শাখা স্থাপনে। আর তাই 2013-14 সালের রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়ীদের লোকসানের খুব বেশি প্রভাব পড়েনি এই ব্যাংকে। 2015 সালের তথ্য অনুযায়ী ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ 13 কোটি 23 লাখ টাকা, যা মোট ঋণের 0.64%। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, অন্যান্য অনেক ব্যাংকের চেয়ে তার ব্যাংকে খেলাপি ঋণ পরিস্থিতি বেশ ভালো। Promoters of the bank are basically expatriate Bangladeshis. So basically that's why it's called the NRB, non-resident Bangladeshis. So আমার ব্যাংকের যারা ডাইরেক্টর আছেন ওনারা সবাই নন রেসিডেন্ট বাংলাদেশি, বাংলাদেশেও তাদের ব্যবসা বাণিজ্য আছে, অ্যাট দ্য সেম টাইম তাদের বাইরেও ব্যবসা বাণিজ্য আছেন, দে আর সেটেলড ইন আউটসাইড। আমার চেয়ারম্যান যিনি আছেন উনি বেসিক্যালি হি ইজ অলসো এ ব্যাংকার, হি ইউজ টু ওয়ার্ক ইন এ ব্যাংক ইন ইউএসএ ফর লং পিরিয়ড অফ টাইম, অ্যান্ড ওই ব্যাকগ্রাউন্ড থেকে উনি বেসিক্যালি এই ব্যাংকের লাইসেন্সটা নেওয়ার। সো আমাদের অপারেশন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে আপনার লাইসেন্সগুলো তো আপনারা জানেন একই সময় ইস্যু হয়েছে। সো আমি জয়েন করছি ধরেন এখানে জুলাই 2015 সালে, তার আগে আমার যে প্রিডিসেসর ছিলেন উনিও একজন এক্সপিরিয়েন্সড ব্যাংকার। সো আমি যখন ব্যাংকে এসে জয়েন করি, সো আই বেসিক্যালি গট এ ভেরি ওয়েল এস্টাবলিশড
office in the bank, and the bank was in a very much right track. So what happened যে আমার আগের যে ওনারা যারা স্পেশালি যে ছিলেন, he was a very much learned banker and to some extent he was conservative. So that's why I did not get any classified portfolio or anything like that from him. So আমি আসার পরেও যেটা হচ্ছে যে with the past experience and also the information in the market, we have been little slow into the growth. So initially we created a very good background. So basically আমরা 2016 সাল থেকে pick up করছি. And this year will be our basically is expansionary year. So and we will have also a robust performance in this year if you consider the financial performance of the earlier years. So from this year we will be going into profit, and I think that we will also be able to give something to our shareholders. আমাদের এখন ধরেন we already have around 34-35 branches in operation. So towards the end of this year we are planning to have around 37 branches. And in next 3 to 4 years time we plan to have about 100 branches. So this is the year that we have just picked it up. So before that we did give a lot of effort to the housekeeping. আপনি আমার সফটওয়্যার বলেন, অফিস প্রেমিসেস বলেন, ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট বলেন, সো উই গেভ এ লট অফ এফোর্ট ইনটু দ্যাট এরিয়া, সো উই গট ourselves prepared, so that we did. And especially my board was very kind that they did not hurry for the profits and other sorts of things, so we have got a very good backbone now. এই বিষয়গুলোতে আমরা আসবো আরো। তার আগে একটু জানতে চাই যে এখন আসলে আমাদের ব্যাংকিং জগতে তো প্রতিযোগিতা অনেক বেশি, তো এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অনেক ব্যাংকই আসলে নানানভাবে গ্রাহককে আকর্ষণ করার চেষ্টা করে, নানান রকম সেবা দিয়ে, প্রযুক্তির যে সুবিধা সেই সুবিধা দিয়ে। তো আপনার ব্যাংক আসলে কি ধরনের বাড়তি সুবিধা বা গ্রাহক সুবিধা নিশ্চিত করছে? বেসিক্যালি এটা সুবিধাটা, গ্রাহক সুবিধা কথাটা আমার মধ্যে ঠিক না, ইটস অফ কোয়ালিটি অফ সার্ভিস, অ্যান্ড আপনার কোয়ালিটি অফ সার্ভিস ডিপেন্ডস অন টু থিংস, ইটস দ্য টেকনোলজি, nowadays every operation is based on technology, and the person who operates those technology. So basically এই দুইটা জায়গা হচ্ছে most important to give the services. So we have a robust, especially the software that we are operating T24, it's a robust software. So we are able to give most of the services that is now internationally available. Then the manpower. So we have a very young and talented manpower in the front desk who are very young, eager to give the services, and who are highly energetic. Manpower planning and the technology, these are the most important things that we are focusing on. Then we have started to give up define the services that how we want to give it to our. এই পর্যায়ে আমরা একটু ঋণ দেওয়ার ক্ষেত্রে বা আপনার ব্যাংক থেকে ঋণ গ্রহীতাদের জায়গা থেকে একটু জানতে চাইবো যে কি কি ধরনের ঋণের সুবিধা বা ঋণ প্রোডাক্ট আপনাদের আছে, কিন্তু তার আগে আসলে আমি একটি বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথা। এ পর্যায়ে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায়। আজ আমরা কথা বলছি এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের সঙ্গে। স্যার, আমরা কথা বলছিলাম ঋণ দেওয়ার ক্ষেত্রে আপনাদের ব্যাংক কি কি সুবিধা দেয় সেই বিষয়গুলো নিয়ে। সো ঋণ দেওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে বেসিক্যালি সুবিধা কথাটা না, সো আমাদের বিভিন্ন টাইপের কাস্টমার সেগমেন্টের জন্য বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে। সো একটা হচ্ছে যদি আপনি কর্পোরেট কাস্টমার যদি ধরেন, সো ডেফিনেটলি কর্পোরেট কাস্টমারদের জন্য যেটা আছে লং টার্ম লোন, ওয়ার্কিং ক্যাপিটাল লোন, দেন ধরেন আপনার রিফাইন্যান্সিং লোন যেগুলো আছে, যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল সেগুলো আমাদের রয়ে গেছে। যেহেতু আমরা একটা এনআরবি ব্যাংক, আমাদের প্রোমোটাররা নন রেসিডেন্ট বাংলাদেশি, সো উই হ্যাভ এ স্পেশাল ফোকাস অন দ্য এনআরবিস অলসো। অ্যান্ড আমাদের ব্যাংকটাই হচ্ছে যারা বিদেশে থাকেন ওনাদের টাকায়। সো স্পেশালি এনআরবিদের জন্য আমাদের অনেকগুলো প্রোডাক্ট রয়ে গেছে, প্রায় 25-30টা প্রোডাক্ট রয়েছে। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নর্মালি এই প্রোডাক্টগুলোতে যে আমরা যে রেটটা চার্জ করি সেটা আমরা অন্য কাস্টমারদের যে রেট চার্জ করি তার সাথে 1% কম। সো এনআরবিদের জন্য ধরেন আমরা বিভিন্ন টাইপের লোন দিন, তার ভিতরে একটা হতে পারে যে ধরেন কেউ বাইরে কাজ করতেছে আর সে ধরেন এখানে একটা বাড়ি করতে চাচ্ছে, আমরা তাকে এখানে একটা বাড়ি করার জন্য লোন দিতে পারি, যেটা সে বাইরে থেকে মাসে মাসে আমাকে এটা পেমেন্টটা দিচ্ছে। সো অ্যাট দ্য সেম টাইম আমার রেমিটেন্সটা এনশিওর করতেছি আমরা দেশের জন্য, সেই সাথে সাথে সে ধরেন তার ফ্যামিলি রেখে গেছে, তারা থাকতে পারলো। অনেক আছে তাদের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য আমরা ফাইন্যান্সিং করতে পারি, যেটা ধরেন কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, সো আমরা এই টাইপের প্রোডাক্ট দিচ্ছি, শিক্ষা যেটা আছে। সো এটা হচ্ছে একটা সেক্টর যে আমরা যেটা হচ্ছে যে অলরেডি বাইরে আছে বাট তার ফ্যামিলিকে এখানে সাপোর্ট দেওয়ার জন্য সে বাইরের থেকে যেটা দিবে। সো এখানে আমাদের কিছু প্রোডাক্ট আছে। দেন ধরেন প্রোডাক্ট আছে কেউ বিদেশ থেকে এসেছেন, উনি কিছু টাকা পয়সা নিয়ে এসছেন, সো এইখানে সে কিছু করতে চাচ্ছে,
ধরেন কেউ 3 বছর 5 বছর বা 7 বছর থেকে এসছে, ব্যাক করার পরে সেখানে কিছু করতে চায়, ব্যবসা বাণিজ্য বা ধরেন আপনার এমন স্টার্টিং ফ্রম এগ্রিকালচার। সো ওনাদের জন্য আমাদের কিছু স্পেসিফিক প্রোডাক্ট রয়ে গেছে, বিভিন্ন প্রোডাক্ট রয়ে গেছে। এর ভিতরে ধরেন একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আমরা কোনো ধরনের সিকিউরিটি ছাড়াই দিচ্ছি, সো দ্যাট দে ক্যান স্টার্ট ইট অফ। যে ধরেন কী হচ্ছে, একটা লোক যখন বিদেশে 5 বছর 6 বছর 7 বছর থেকে আসতেছে, সে কিন্তু দেশে ব্যাক করার পরে হঠাৎ করে কিছু করতে যাওয়াটা তার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তারা যে টাকাটা নিয়ে আসে ওইটা পরে আস্তে আস্তে ভেঙে ভেঙে খেয়ে ফেলেন। সো ওইটা না করে তারা যাতে এখানে কিছু করতে পারে, সেলফ এমপ্লয়েড হতে পারে, সেটার জন্য ওনাদের জন্য বিভিন্ন টাইপের আমাদের প্রোডাক্ট আছে। এবং আমরা এই ক্ষেত্রে নর্মালি যেটা করি যে আমরা কম ইন্টারেস্ট চার্জ করতেছি দেন টু আওয়ার রেগুলার ক্লায়েন্টস যারা আছে তাদের জন্য আমাদের প্রোডাক্ট আছে। দেন এসএমই খাতের জন্য যেটা আছে রেগুলার যে আমাদের যে অন্য প্রোডাক্ট যেগুলো রয়ে গেছে, সেই প্রোডাক্টগুলো আমাদের এসএমই খাতের জন্য রয়ে গেছে। এবং এসএমই খাতেও কিন্তু আমরা একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রিপশন আর আদার যেটা আছে সেখানে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কম ইন্টারেস্টেড চার্জ করতেছি। এসএমই প্রসঙ্গে আমি আরেকটু পরে আসতে চাই, তার আগে জানতে চাই আপনার কথা থেকে একটু নতুন তথ্য যেটি আসলে যে আপনার রেমিটেন্স আহরণের ক্ষেত্রে এক ধরনের বড় ভূমিকা রাখছেন, তো এই বিষয়ে একটু আপনার অভিজ্ঞতা বা আপনার ব্যাংকের ভূমিকা। রেমিটেন্স আসানোর জন্য যে আমরা বড় ভূমিকা এখনো রাখতে পারতেছি না, বাট আমাদের ভূমিকা শুরু থেকে হ্যাঁ, যেটা হচ্ছে যে আমাদের ভলিউম যদি আপনি বলেন যে এখনো আমাদের অত বড় না, বাট উই আর গ্রোয়িং ইট আপ। সো এভরি ইয়ার আমাদের যেটা আছে রেটটা বাড়তেছে। সো এখানে কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনার ধরেন আমাদের তো অনেকগুলো ব্যাংক, সব ব্যাংকগুলি রেমিটেন্স পাওয়ার জন্য চেষ্টা করতেছে এবং প্রত্যেকেরই বাইরে কিছু কিছু জায়গায় অপারেশনও আছে অনেকেরই। সো ওই জায়গাটা ধরেন আমরা কম্পিটিটিভ এজ যদি বলেন আমরা এখনও অন্যদের সাথে অ্যাড পারে না, বাট উই আর ট্রাইং টু গেট টু দ্যাট পয়েন্টস। স্পেশালি আমাদের যে সমস্ত জায়গায় আমাদের লোকজন বাংলাদেশিরা কনসেন্ট্রেট আছে, আমরা ওইখানে সার্ভিসটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এটার জন্য আমরা যেমন ধরেন বিভিন্ন এক্সচেঞ্জ হাউস আছে, বিভিন্ন এজেন্সি যারা আছে এটা কাজ করে, তাদের সাথে আমরা এদের সাথে অনেকের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে, আমরা তাদের থ্রুতে আমরা যে এইটা আছে সেটা আমরা নিয়ে আসতেছি। আর একটা প্রোডাক্ট হচ্ছে যে আমাদের যদিও আমরা 4th জেনারেশন ব্যাংক, বাট আউট অফ দ্য 4th জেনারেশন উই আর ওয়ান অফ দ্য ব্যাংকস হু হ্যাজ দ্য ক্রেডিট কার্ডস। সো আমরা ক্রেডিট অ্যান্ড বোথ ডেবিট কার্ডই দিচ্ছি, অ্যান্ড ক্রেডিট কার্ডে আমাদের একটা অপারেশন আছে, অ্যান্ড দিস ইজ এ ভেরি উই আর ফাইন্ডিং ইট এ প্রমিজিং রিটেল প্রোডাক্ট। আপনি যদি গত কয়েকদিনের ইন্ডিয়ার দিকে তাকান, তারা যে নোটগুলো ক্যান্সেল করছে, আপনার গভর্নমেন্ট কিন্তু বলার চেষ্টা করতেছে দ্যাট উই ওয়ান্ট এ কারেন্সিলেস ইকোনমি, সো দ্যাট আপনার ব্ল্যাক ইকোনমি যেটা আছে সেটা যাতে ফ্লারিশ করতে না পারে। আপনি সার্টেন অ্যামাউন্টের বেশি গেলেই যাতে ব্যাংকিং সেক্টরে আপনাকে ইউ হ্যাভ টু মুভ থ্রু ইট। সো ওই জায়গাটাও আমাদের একটা স্পেশাল ফোকাস আছে, অ্যান্ড উই আর ওয়ার্কিং অন দ্যাট ফর দ্য উইথ দ্য ক্রেডিট কার্ডস অ্যান্ড দ্য ডেবিট কার্ডস। 2015 সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায় এনআরবি গ্লোবাল ব্যাংকের আমানতের পরিমাণ ছিল 2668 কোটি টাকা। অল্প সময়ে অর্জিত গ্রাহক আস্থা আর প্রযুক্তি নির্ভর দ্রুত ব্যাংকিং সেবা এই ব্যাংককে এগিয়ে নিচ্ছে দ্রুত গতিতে। ঋণ দেওয়ার ক্ষেত্রেও পিছিয়ে নেই এনআরবি গ্লোবাল ব্যাংক। প্রতিষ্ঠার মাত্র 2 বছরেই এ ব্যাংক থেকে 2084 কোটি টাকা ঋণ নিয়েছেন গ্রাহকরা। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত এ ব্যাংকে প্রবাস ফেরতরাও নিতে পারছেন কম সুদে জামানত ছাড়া ঋণ। সো বেসিক্যালি এখানে কোনো পার্টিকুলার সেক্টরকে যে আমরা প্রাধান্য দিচ্ছি সেটা না, কোশ্চেনটা সেটা না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু মেক এ ব্যালেন্সিং বিটুইন দ্য সেক্টরস। দিস ইজ ওয়ান, আমাদের নিজে থেকে একটা অবজেক্টিভ আছে দ্যাট উই ওয়ান্ট টু মেক অ্যান্ড ব্যালেন্সিং। যেমন ধরেন আপনার আমাদের এখানে যে ইন্ডাস্ট্রির এখন যে সেগমেন্টেশন আছে, তাতে ডেফিনেটলি আপনার 60 to 70% ইনভেস্টমেন্ট হ্যাজ টু গো টু দ্য কর্পোরেট সেক্টর, স্টার্টিং ফ্রম মিডল আপ টু দ্য লার্জ। সো আমরা বেসিক্যালি স্মলের এসএমই বলতে যেটা বুঝাই, ওইটার মিডিয়ামের যে সেকশনটা আছে এটা বেসিক্যালি অনেক ক্ষেত্রে আমাদের লার্জের ভিতর পড়ে যায়, বিকজ দিস হ্যাজ গট এ কর্পোরেট সেট আপ। সো ধরেন আপনার 10 কোটি 15 কোটি বা 20 কোটি 25 কোটি সাইডের যে ক্লায়েন্টগুলো আছে, এটা যদিও বাই ডেফিনেশন ইজ ইন দ্য মিডিয়াম সেক্টর, বাট আপনার টেকনিক্যালি দিস আর দ্য লার্জ সেক্টর। সো এই জায়গাটা যেটা আছে, সো ডেফিনেটলি 60% to 65% পোর্টফোলিও ডেফিনেটলি ইন দ্যাট সেক্টর। এবং আপনি আমাদের এখানে এখন ইন্ডাস্ট্রির যে ব্রেকডাউন আছে, উই ক্যান নট অ্যাভয়েড দ্যাট সেগমেন্টেশন, বিকজ কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে তো কম্পিটিশনে টিকে থাকার জন্য ইট হ্যাজ টু গো ইন টু দ্য লার্জ সাইজ। যেমন আপনি যদি গার্মেন্টস সেক্টরে যান, এখন থেকে 20 বছর আগে স্মল গার্মেন্টস ওয়ার ভায়াবল, নাও ইট ইজ নো মোর ভায়াবল।
Now it has to be a composite big one, otherwise he cannot stay in the competition. এখন যার জন্য দেখবেন যে all small industries has been, small garments industries has been closed down. So nature change হওয়ার জন্য, volume change হওয়ার জন্য definitely big projects are there. But at the same time এদেরকে ফিট করার জন্য স্মল অ্যান্ড ট্রুলি মিডিয়াম সাইজ বলতে আমরা যেটা মিন করতে চাই, দোজ ইন্ডাস্ট্রিজ আর সো দোজ আর অলসো আওয়ার টার্গেটস। বাট ডেফিনেটলি আপনি যদি ওভারঅল পোর্টফোলিওতে আপনি এটা দেখেন, আপনি ভলিউমে যদি দেখেন, সো ডেফিনেটলি দে হ্যাভ 20-25% অফ দ্য ভলিউমস, বাট দিস আর আওয়ার টার্গেটস এরিয়া। নাও ইন দ্য স্মল সাইজ এরিয়া অ্যাজ এ ব্যাংকার পার্সোনালি যদি আপনাকে বলেন, আই প্রিফার দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর, because if we can promote the manufacturing sectors into the small and medium, then you are really contributing something to the industry, in the economy. Because a small, আমি পার্সোনালি এটা আমার বিশ্বাস যে আপনি স্মল ইন্ডাস্ট্রি বলে যদি দোকানদারদেরকে লোন দেই, আপনি স্মল ট্রেডারকে লোন দিই, সে হয়তো তার ভলিউমটা বা পার্টিকুলারলি একটা জায়গায় করতে পারতেছে, বাট আমি পার্সোনালি ফিল করি দ্যাট কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি ইজ নট দ্যাট হাই। সো বেসিক্যালি আমরা স্মল অ্যান্ড মিডিয়ামে গিয়ে যদি ইকোনমিতে কন্ট্রিবিউট করতে চাই, আই থিঙ্ক দ্য ম্যানুফ্যাকচারিং ইজ দ্য এরিয়া দ্যাট শুড বি ফোকাস। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনেই এনআরবি গ্লোবাল ব্যাংক গ্রামীণ শাখা স্থাপন করে ভূমিকা রাখছে দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নেও। কিন্তু পুরনো ব্যাংকগুলোর সঙ্গে একই নিয়মে ব্যবসা পরিচালনার নিয়মের বাধ্যবাধকতা থাকায় চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামীণ শাখায় লোকসানে বাধ্য হচ্ছেন বলে জানালেন এই শীর্ষকর্তা। সো আমাদের এখন যেটা হচ্ছে 1:1, মানে আমরা শহরে যদি একটা শাখা খুলি, সো আমাদেরকে গ্রামে একটা শাখা খুলতে হচ্ছে। সো আমাদের এখন যতগুলো শাখা আছে, আপনার ধরেন আমাদের 35-36টা আছে, অর্ধেক শহরে অর্ধেক গ্রামে। সো গ্রামে যেটা হচ্ছে যে এটা, ইফ ইউ লুক ব্যাক টু দ্য বিজনেস কনফিউশন, এটা আমাদের জন্য একটা বার্ডেন, বিকজ গ্রামের এই শাখাগুলোকে অরিজিনালি এখনকার দিনে এটা প্রফিটে আনাটা খুব কষ্ট। সো যেমন শহরে যেমন ধরেন একটা ব্রাঞ্চ দেখা যাচ্ছে আমরা 1 বছর ম্যাক্সিমাম 1.5 বছরের ভিতরে আমরা প্রফিটে নিয়ে আসতে পারি। গ্রামের একটা ব্রাঞ্চ আপনার প্রফিটে আনতে গেলে 5 থেকে 6 বছর সময় লাগবে মিনিমাম। বাট অ্যাট দ্য সেম টাইম উই আর প্রাউড যে আপনার যেটা হচ্ছে যে আপনি যদি ইনক্লুসিভ ইকোনমির কথা বলেন, সো অ্যাজ এ ব্যাংকার আমরা যেটা যদি ধরেন আমরা পাবলিক মানি নিয়ে ডিল করি, সো আমরা পাবলিকের টাকা নিয়ে আবার পাবলিকলি দিয়েই তো ব্যবসা করি। সো বেসিক্যালি উই আর নট ইন এ জেনারেল বিজনেস। So definitely we have a commitment to the economy, commitment to the society. So যদি ওই পয়েন্ট অফ ভিউতে বলেন, we take it positive. তো এগ্রিকালচার সেক্টরে তো আপনারা ফাইন্যান্স করছেন, তো সেই ধরনের লোনগুলোকে হ্যান্ডেল করার জন্য তো গ্রামে সেটা ঠিক আছে যে আমরা গ্রামে যে বেশ কাজ করতেছি, বাট ইফ ইউ লুক ব্যাক যে আপনার একটা ব্রাঞ্চকে প্রফিটে যদি আপনি নিতে চান, সো যে ভলিউম দরকার হয়, সো একটা ব্রাঞ্চ বেসে সেই ভলিউম পাওয়াটা খুব ডিফিকাল্ট স্টিল নাও, বিকজ আপনার যে এগ্রিকালচার লেন্ডিং দিয়ে আপনি একটা ব্রাঞ্চকে প্রফিটে নেওয়া যায় না, হুইচ উই আর ফেসিং, অ্যান্ড ইট উইল টেক অ্যাটলিস্ট 5-6-7 ইয়ার্স টাইম টু টেক এ ব্রাঞ্চ ইন টু দ্য প্রফিট। সো আমরা এখন পর্যন্ত ধরেন যতগুলো রুরাল ব্রাঞ্চ আছে তার ভিতরে একটা ব্রাঞ্চ বাদে আমরা অন্য কোনো ব্রাঞ্চকে এখনও প্রফিটে নিতে পারিনি। অ্যান্ড ইফ আই লুক ব্যাক দ্য ট্রেন্ডস দ্যাট ইজ গোয়িং অন, যে আমাদের হচ্ছে একটা ব্রাঞ্চকে 5-6 বছর সময় লাগবে। সো এটা একদিক দিয়ে যদি আপনি বলেন যে ইফ ইউ লুক ব্যাক টু আর ফাইন্যান্সিয়াল হেলথ অফ দ্য ব্যালেন্স শিট, এটা আমাদের জন্য একটা বার্ডেন। বাট অ্যাট দ্য সেম টাইম উই ফিল প্রাউড দ্যাট রুরাল ইকোনমির জন্য, এবং ধরেন আমিও গ্রাম থেকে আসছি, দ্যাট উই আর বিং অ্যাবল টু কন্ট্রিবিউট সামথিং। কারণ গ্রামে একটা ব্রাঞ্চ গেলে যেটা হয় যে আপনার ধরেন আশেপাশে যারা আছে তাদের ভিতরে সেভিংস টেন্ডেন্সি বাড়ে। ছোটোখাটো অনেকগুলো ব্যবসা আছে, যেহেতু আমরা ধরেন 1-2-5 লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি দিই, সো পিপলস ফাইন্ডস ইট কমফোর্টেবল টু স্টার্ট সাম নিউ থিংস। যেমন ধরেন একটা পোলট্রি করতে গেলেও দেখা যাচ্ছে আপনার এখন ছোটো পোলট্রিও যদি করে আপনার 2-4-5 লাখ টাকার ইনভেস্টমেন্ট লাগে, অ্যান্ড সেটা গ্রামের সবাই সবসময় করতে পারে না। এগ্রিকালচার এখন যেমন ধরেন অনেকটা মেকানাইজড হয়ে যাচ্ছে, এবং আমাদের এখানে এখন যারা গ্রামে আপনি যদি চাষেন, সব কিন্তু ফার্মিং কনসেপ্টে চলে যাচ্ছে আস্তে আস্তে। ধরেন মাছ চাষ বলেন, এবেন আপনি যদি আছে সবাই ফার্মিং কনসেপ্টে যাচ্ছে। সো ওইখানেও আপনার ইনভেস্টমেন্ট সাইজটা কিন্তু আগের মতো এরকম স্মল ফার্মার্সরা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সো সেখানে একটা ইনভেস্টমেন্টের ইস্যু আছে। সো আমার যেটা হচ্ছে যে ডেফিনেটলি দেয়ার আর এরিয়াস অফ কন্ট্রিবিউশন দ্যাট উই ক্যান মেক, অ্যান্ড উই আর অলসো মেকিং দ্য কন্ট্রিবিউশন। বাট ইফ ইউ লুক ব্যাক ফ্রম দ্য প্রফিট পয়েন্ট অফ ভিউ, ইট উইল টেক সাম লং পিরিয়ড অফ টাইম টু গো দিস ব্রাঞ্চেস ইন টু প্রফিট। উই অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ অ্যাট দ্য সেম টাইম, বাট ডেফিনেটলি আমাদের ওভারঅল পারফরমেন্সের উপর এটা একটা ইম্প্যাক্ট থাকবে আপ টু সার্টেন পিরিয়ড অফ টাইম। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আরও কথা বলবো, কিন্তু এই পর্যায়ে নিতে চাই আরও একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথা। এ পর্যায়ে নেব আরও একটি বিরতি।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায়। আজ আমরা কথা বলছি এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের সঙ্গে। চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো যখন 3 বছর আগে যাত্রা শুরু করে তখন রাজনৈতিক পরিস্থিতি তো খুব একটা ভালো ছিল না। সেই সময় আসলে উৎপাদনশীল খাতে বিনিয়োগের যে চ্যালেঞ্জটি ছিল সেটি আপনারা কিভাবে মোকাবেলা করেছেন? সো আপনি যে আপনি যদি গত ইলেকশনের সময় যে আপনার যে সমস্যাটা গেছে, দেন আমরা অতটা লেন্ডিং বা বোরোয়িং মার্কেটে ছিলাম না, যার জন্য এটা আমাদেরকে ততটা এফেক্ট করেনি। বিকজ আমরা উই আর নট দ্যাট মাচ অফ অ্যাক্টিভ, উই আর ভেরি বিজি উইথ আওয়ার ব্যাক অফিস, বা মানে আমাদের নিজের গোছাতে আমরা ব্যস্ত ছিলাম। সো ওইটা আমাদেরকে অতটা এফেক্ট করেনি। সো বেসিক্যালি উই হ্যাভ পিকড আপ ফ্রম মিডল অফ 2015। এবছর যেমন ধরেন আমরা আরও যথেষ্ট স্ট্রংলি পিক আপ করছি, যার জন্য ওইটা আমাদেরকে খুব একটা এফেক্ট করেনি। দেন আমরা ফোর্থ জেনারেশন ব্যাংক হিসাবে, সো ডেফিনেটলি পরে যেহেতু আসছি কম্পিটিশন বেশি, বাট উই অলসো হ্যাভ গট সাম অ্যাডভান্টেজ। সেটা হচ্ছে ইফ ইউ লুক ব্যাক টু দ্য সেকেন্ড থার্ড জেনারেশন ব্যাংকস, আপনি দেখবেন যে নন পারফর্মিং লোন ইজ এ বিগ ইস্যু ফর দেম, and big corporate is the finances is an issue. So being in the fourth generation, it's also a blessing for us that so far we don't have that problem. বিকজ ইস্যুটা হচ্ছে যে যেমন ধরেন এখন যেমন ধরেন আমি একটা ইনভেস্টমেন্ট করতে চাইলে আমার 5টা অপশন আছে, আই ক্যান গেট দ্য কাস্টমার্স। বাট ইফ ইউ গো ব্যাক টু ইন দ্য সেকেন্ড জেনারেশন আর ফার্স্ট জেনারেশন ব্যাংকস, তখন তো কাস্টমারও ছিল না। আপনি যদি 80s দিকে যান, আপনার কয়জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল, কয়টা বিজনেস হাউস ছিল, হাতে গোনা। অ্যান্ড মোস্ট অফ দ্য ক্ষেত্রে তাদেরকে দেখা যেতেছে যে নতুন এন্টারপ্রেনার ক্রিয়েট করতে হয়েছে। সো ডেফিনেটলি ব্যাড লোনস কেম ফ্রম চ্যালেঞ্জ ছিল। আপনি যদি সরকারি ইনস্টিটিউশনগুলো ধরেন, তখনকার বিএসবি বিএসআর যারা ধরেন, ইফ ইউ গো দ্যাট মোস্ট অফ দেয়ার লেন্ডিং ওয়াজ নিউ প্রজেক্ট ফাইন্যান্সিং। সো এখন তো আমাদের সিচুয়েশনটা ওইটা না, আমরা তো এখন অলরেডি এস্টাবলিশড বিজনেস হাউস পাচ্ছি যাদেরকে আমি লেন্ডিং করতে পারতেছি। সো ডেফিনেটলি দ্যাট ইজ অ্যান অ্যাডভান্টেজ ফর আস, যার জন্য নন পারফর্মিং লোনের যে সমস্যাটা এটা আমাদের জন্য অনেক কম। ব্যাংকিং বা আর্থিক খাতের প্রতিষ্ঠান হিসেবে আসলে নতুন উদ্যোক্তাদেরকে ফাইন্যান্সিং করারও তো একটা দায়িত্ববোধ চলে আসে আপনাদের। সেই ক্ষেত্রে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? স্মল অ্যান্ড মিডিয়াম সাইজে অ্যান্ড এনআরবি যারা রিটার্ন করতেছে তাদের জন্য তো আমাদের কিছু প্রোডাক্ট রয়ে গেছে, যেটা আমরা আপনাদেরকে বললাম যে স্পেশালি বাইরের থেকে কেউ এসে যারা এস্টাবলিশ হতে যাচ্ছে, যার নতুন ব্যবসা আছে, আমাদের তো ওইখানে ওই সেগমেন্টে উই হ্যাভ এন স্পেশাল ফোকাস, স্পেশালি ইন দ্য স্মল সাইড যখন কেউ শুরু করতে যাচ্ছে। নতুন এন্টারপ্রেনার হিসাবে যেটা হচ্ছে যে আপনার ধরেন কেউ যদি নতুন প্রজেক্ট নিয়ে আসছে, ডেফিনেটলি উই আর ফাইন্যান্সিং দ্য নিউ প্রজেক্টস। বাট ইট ডিপেন্ডস অন হুইজ দ্য এন্টারপ্রেনার, ওনার পাস্ট ব্যাকগ্রাউন্ড কি, উনি কী করতে চাচ্ছে সেটা দেখেই আমরা ফাইন্যান্স করতেছি। বাট উই হ্যাভ প্রোডাক্টস ইন টু দ্যাট এরিয়া। দেশের 34টি শাখায় ব্যাংকের প্রায় 640 জন কর্মকর্তা গ্রাহক সেবা দিয়ে আসছেন। ব্যাংকিং জগতের প্রতিযোগিতায় টিকে থাকতে এই কর্মীদের দক্ষতাকেই এগিয়ে রাখছেন ব্যবস্থাপনা পরিচালক। তার মতে, দেশের ব্যাংকিং খাতে বড় শ্রমবাজারে চাহিদার তুলনায় কর্মীর বেশ অভাব। প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষা বর্তমানে যোগ্য ব্যাংকিং কর্মী সৃষ্টি করতে পারছে না বলেও মন্তব্য করেন এই ব্যাংকার। সো বেসিক্যালি আমাদের এখানে দুই টাইপের রিক্রুটমেন্ট আছে। ওয়ান রিক্রুটমেন্ট ইজ দ্য ভেরি এন্ট্রি লেভেল, সো আমরা যেটাকে বলি যে ডেলিভারি সেকশন যেটা আছে। সো নর্মালি আমাদের এখানে উই অলওয়েজ কিপ সাম এক্সেস ম্যান পাওয়ার অ্যান্ড উই ডু ইট অন দ্য বেস্ট অন দ্য মেরিটস, ইজ পাস্ট পারফরমেন্স, হাউ ইজ দ্য পারসন, হোয়াট ইজ ইজ অ্যাটিটিউড টু দ্য ব্যাঙ্কিং। সো আমরা এটা কনসিডার করেই আমরা উই টেক সাম অফ দ্য বেস্ট পিপলস ফ্রম দ্য মার্কেট। সো ইটস এ কম্বিনেশন, ইটস ইন কম্বিনেশন ইস্যুস। এবং আমরা নর্মালি একটা ব্রাঞ্চ ওপেন করতে গেলে 3 থেকে 4 মাস আগেই আমরা টিমটাকে রেডি করে ফেলি, so that when we go somewhere, we go in a way that people feels that we are fully ready for the services. So আমাদের message is very simple. So আপনি যদি আমাদের স্লোগান দেখেন, our slogan is that a great experience. So এই জায়গাটা আপনার ডেলিভারি অফ দ্য সার্ভিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো আমরা ওই জায়গাটাই এক্স্যাক্টলি ফোকাস করতেছি এবং আমাদের প্রত্যেকটা ম্যান পাওয়ার আমরা ট্রেনিং দিয়েছি যাতে একটা গ্রেট এক্সপিরিয়েন্স পায়। সো ইফ ইউ লুক ব্যাক, যে আপনি যদি স্টিল নাও ইফ ইউ গো টু, মানে ইটস নট টু বি ব্লেমড, বাট ইফ ইউ সি দ্যাট ইফ ইউ go to a public bank, you get a different flavor. If you go to a private commercial bank, which was in the first generation and then second generation, still you get a different flavor. Now if you come to a fourth generation bank or even a multinational bank, you see that services are almost same. আমরা যেটাকে প্রোডাক্ট বলি, প্রোডাক্টগুলো ইজ অলমোস্ট সেম। ইফ ইউ গো ব্যাক, যেমন আমাদেরকে বাংলাদেশ ব্যাংকে একটা প্রোডাক্ট গাইডলাইন দিতে হয়, ইফ ইউ গো ব্যাক টু দ্য প্রোডাক্ট গাইডলাইন্স দ্যাট দ্য ব্যাংকস হ্যাভ, ইটস অলমোস্ট এভরিওয়্যার ইজ সেম, ইউ ক্যান সি দ্য হার্ডলি এনি ডিফারেন্স। সো বেসিক্যালি ওই জায়গাটায় কারোর ভিতরে কোনো ডিফারেন্স নেই। ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হাউ ইউ ডেলিভার ইট আউট,
how you make the client feel that you are working for him, and how you approach to the client. So the service delivery হচ্ছে বেসিক্যালি ব্যাংকিং সেক্টরে, স্পেশালি আমাদের এখানে যে ব্যাংকিংটা হয়, ইটস এ রিটেল ব্যাংকিং টু সাম এক্সটেন্ট, সো সার্ভিস ডেলিভারি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কেন আসলে এই ব্যাংকারের কোয়ালিটেটিভ ব্যাংকার আপনারা পাচ্ছেন না? আমাদের দেশে প্রচুর ইউনিভার্সিটি, সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেখান থেকে প্রতি বছর প্রচুর শিক্ষার্থী বের হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি থেকে, তারপরও ইস্যুটা হচ্ছে যে, আচ্ছা, ইস্যুটা হচ্ছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপনার ধরেন পলিটিশিয়ান বা অন্যরা ডিপেন্ডেন্ট নিতে পারে, বাট আই পার্সোনালি ফিল দ্যাট কোয়ালিটি অফ এডুকেশন হ্যাজ গান ডাউন। এবার আমি ধরেন ইউনিভার্সিটি থেকে বেরোয়েছি, লাস্ট ফর্মালি বেরোয়েছি 95-এ, সো মাই মেমরি ওয়াজ দ্যাট। সো আদার দ্যান ওয়ান অর টু ইনস্টিটিউশনস ইফ ইউ লুক ব্যাক, even আদার ইউনিভার্সিটিজ যেগুলো আছে, দ্য কোয়ালিটি হ্যাজ গান ব্যাক, even in the private universities. So where they started, they are not here, and it has become too much commercialized. ৩৯টি এটিএম বুথ এবং ব্যাংকের সবগুলো শাখায় অনলাইন লেনদেনের সুবিধা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকের তাৎক্ষণিক টাকার চাহিদা পূরণ করছে এই ব্যাংক। দ্রুতগতির ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই ব্যাংক ব্যবহার করছে আধুনিক সফটওয়্যার। ব্যাংকিং লেনদেনে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে কর্মী বাহিনীর সার্বক্ষণিক প্রশিক্ষণ ছাড়াও এ ব্যাংকের রয়েছে গ্রাহক সচেতনতা বাড়ানোর কর্মসূচিও। We took one of the latest softwares available into the market. And আমরা তখন তাদের যারা এটা দিয়েছেন তাদের পক্ষ থেকে আপনার এই সাইবার অ্যাটাক বা আপনি যেটা বলেন যে যে জিনিসগুলো প্রেসক্রাইব ছিল, সো উই টুক অল দোজ প্রোডাক্টস অ্যান্ড উই হ্যাভ ইনভেস্টেড হেভিলি ইনটু দ্যাট এরিয়াস। সো ডেফিনেটলি সেকেন্ড হচ্ছে যে আপনার উই আর কন্টিনিউয়াসলি ইনভেস্টিং ইনটু আপগ্রেডিং আওয়ার সিস্টেমস। আপনারা কি ধরনের সফটওয়্যার ব্যবহার করছেন? মানে এটা কি দেশীয় সফটওয়্যার নাকি কোনো বিদেশি সফটওয়্যার? এটা T24 বলে এটাকে। সো দিস ইজ অ্যান ইন্টারন্যাশনালি রিনোন্ড সফটওয়্যার। সো আমাদের এখানে আরও কিছু ব্যাংক এটা ইউজ করতেছে। সো দ্য কোর সফটওয়্যার ইজ ফ্রম T24, উই কল ইট T24। অ্যান্ড এইটার সাথে আপনার পেরিফেরিয়াল যেটা আছে, উই হ্যাভ সাম অফ দ্য সফটওয়্যারস আর লোকাল সাম অফ দ্য সফটওয়্যারস আর ফ্রম দ্য অ্যাব্রোড। সিকিউরিটি সিস্টেমের যে জিনিসগুলো আছে, সো এটা আমরা সবসময় লেটেস্ট যে ভার্সন বা লেটেস্ট যেটা আছে, উই আর ইউজিং ইট আউট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের উই হ্যাভ এ সেপারেট টিম। যেমন আমাদের ধরেন আমাদের আইটিতে যদি যাই, সো আপনার সিকিউরিটির জন্য যেটা আছে, উই হ্যাভ এ কমপ্লিটলি সেপারেট টিম। চতুর্থ প্রজন্মের এই ব্যাংক প্রায় 3 বছর পার করলো। সামনের দিনগুলোতে আসলে এই ব্যাংককে আপনারা কোথায় দেখতে চান? We have a plan to take our bank more to the doorsteps of the bankers. সো আমরা যেমন ধরেন আমি আপনাকে যেটা বললাম যে আমরা এখনো ডেফিনেটলি আমরা এজেন্ট ব্যাংকিংটা শুরু করিনি। সো উই প্ল্যান টু ব্রিং ইন দ্য এজেন্ট ব্যাংকিং ইন টু দ্য ফিউচার। অ্যাট দ্য সেম টাইম আপনার আমরা যেটা আছে সেটা ধরেন আমাদেরকে রিটেল প্রোডাক্ট যেটা আছে, উই ওয়ান্ট টু এক্সপ্যান্ড আওয়ার রিটেল সাইড দেয়ার। অ্যান্ড আমরা টু সাম এক্সটেন্ট আমাদের একটা প্ল্যান আছে দ্যাট উই ওয়ান্ট টু মুভ টু সাম এক্সটেন্ট টু দ্য প্রাইভেট ব্যাংকিংস অ্যান্ড রিলেটেড এরিয়াস, যে আমরা ওই সাইডটায় চলে যাব। ডেফিনেটলি আমাদের ট্র্যাডিশনাল ব্যাংকিং যেটা আছে সেটা ফোকাসড এরিয়া থাকবেই, বিকজ উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার সাইজ অ্যান্ড ভলিউম। বাট অ্যাট দ্য সেম টাইম যে আমি আপনাকে যে এরিয়াগুলো বললাম, সেই এরিয়াগুলোতে আমরা ইন নেক্সট ফিউ ইয়ার্স টাইম উই ওয়ান্ট টু মুভ ইট আউট। প্রতিষ্ঠার পর প্রথম 2 বছর অবকাঠামো খাতে বেশি সময় পার করলেও এ ব্যাংক চলতি বছর থেকেই মনোযোগী হয়েছে ব্যাপক বিনিয়োগ এবং অন্যান্য ব্যাংকিং ব্যবসায়। ব্যবস্থাপনা পরিচালক মনে করেন চলতি বছর থেকেই ব্যাংকিং ব্যবসায় ঘুরে দাঁড়াবে এনআরবি গ্লোবাল ব্যাংক। প্রবাসে উপার্জিত অর্থ দেশে বিনিয়োগের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত এনআরবি গ্লোবাল ব্যাংক। ব্যবস্থাপনা পর্ষদের দক্ষ নেতৃত্বে মাত্র 3 বছরেই দেশের 14টিরও বেশি জেলায় 34টি শাখা নিয়ে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে গেছে এনআরবি গ্লোবাল ব্যাংক। দর্শক, এই ছিল আমাদের এই সপ্তাহের কর্তার অর্থকথায়। দেখা হবে আগামী সপ্তাহে।